ভোর 5:30টার দিকে জাঙ্কুককে নামাজ পড়ে উঠলো দুজনে। এরপর চুল মুছে চুলে চিরুনি করলো, শীতের টুকটাক কিছু প্রসাধনী মাখলো। জাঙ্কুক পিছনে এসে দাঁড়ালো, ঘুরে তাকালো জাঙ্কুকের দিকে, নুয়ে পড়লো লজ্জায়। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো, বলল, পুরোটাক্ষণ যার অস্থিরতার নেশা ছাড়া এক ছিটে ফোটাও লজ্জা পেলাম না, সে এখন লজ্জায় নুয়ে পড়ছে। বাহ, ইন্টারেস্টিং। থামো, এখন লজ্জা পাচ্ছি আমি, বলে জাঙ্কুকের বুকে মাথা ঠেকিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরলো। লজ্জা মাখা হাসি ঠোঁটে তার, কেন যেন এখন জাঙ্কুকের চোখে চোখ মেলাতে পারছে না। জাঙ্কুক শব্দ করে হেসে দিল, পিঠে এক হাত দিয়ে আগলে ধরলো। শীতল মৌসুমে দুটি মন উষ্ণতা পাচ্ছে, তার আজ পরিপূর্ণ সুখী দম্পতি। চাচুদের ধন্যবাদ দিতে ইচ্ছে করে, জোর করে বিয়ে না দিলে জানতেই পারতাম না তুমি পুরুষটা একটা মেয়ের জন্য এতটা পারফেক্ট। আচ্ছা, তাই এটা কি রাতের জন্য মনে হয়েছে, আগে টের পাসনি? শিউরে উঠলো, মুখ তুলে জাঙ্কুকের বুকে কিল বসালো আলতো করে, বলল, ধর। জাঙ্কুক হেসে ফেললো, একে কোলে তুলে নিল, কোলে নিয়ে বিছানায় বসলো। কম্বল তুলে তেল সমেত নিজেকেও ঢেকে নিল ভালো করে। বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেখান থেকে একটা পেন কিলার নিল, খুলে তেল মুখে ঢুকিয়ে দিল নিজে। ফ্লাস্ক থেকে হালকা গরম পানি গ্লাসে ঢেলে নিয়ে তেল মুখে ধরলো, বিনা বাক্যে খেলো। সে জানে তার স্বামী কতটা দায়িত্ববান, তাই এসবে এখন আর অবাক না হয়ে শুধু মুগ্ধ হয়। জাঙ্কুক গ্লাস দেখে বলল, বাহিরে গেলে ওষুধ এনে দেব। আর লাগবে না, এতেই হবে। আমি পেন কিলারের কথা বলিনি। এখন আমাদের অনেক এগোতে হবে। আমি নিজে এখন অব্দি তোর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারলাম না, তার মাঝে বেবি কি করে নেব? 2-3 বছর অপেক্ষা কর। আর তুই নিজে ওসবের জন্য অনেকটা ছোট, এছাড়া সামনে তোরও চাপ পারবে পড়াশোনার। আগে নিজের স্বপ্ন পূরণ করে নে, আমি সবসময় পাশে থাকবো তোর। আমি নিজে এটা বলতাম তোমায়, তুমি নিজের ক্যারিয়ারে আগে ফোকাস করো, তাড়াহুড়ো কিসের এত? জাঙ্কুক মুচকি হাসলো, কপালে চুমু দিয়ে বলল, এই জন্য তো প্রেমে এত জলদি বললাম আমি, তুই অনেক বোঝদার, সবকিছু ভেঙে বোঝানো লাগে না। না না না, তুই না বলতে বুঝিনি ইঙ্গিত করলে। উত্তর করলো না, কম্বলের নিচে দু হাতে স্বামীকে জড়িয়ে ধরলো, মাথা রাখলো বুকে। জাঙ্কুক দু হাতে আগলে রাখলো। জাঙ্কুকের ভেজা চুলগুলো নাড়িয়ে বলল, হেয়ার ড্রায়ার নেই তোর? না। জাঙ্কুক ভ্রু কুঁচকালো, এতদিন বিয়ে হয়েছে আর আজ খেয়াল করলো, কখনো বলেও নি মেয়েটা তার এটা লাগবে কিংবা ওটা লাগবে, কারো কাছেও বলে না অবশ্য। মেয়েটা সত্যি শুধু তার কাছে উগ্রটা দেখাতো। নেই কেন? কখনো প্রয়োজন মনে করিনি, আর প্রয়োজনও হয়নি। গরমের দিনে দুপুরে গোসল করে ফ্যানের নিচে বসলে শুকিয়ে যেত, আর শীতের দিনে ছাদের রোদে গেলে নয়তো এমনি শুকিয়েছি। এমনিতেও ততটা বড় না আমার চুল, তাই প্রয়োজন হয়নি। আজ থেকে প্রয়োজন হবে, বাইরে গেলে এটাও কিনে আনবো। এখন থেকে গোসলের পর সাথে সাথে শুকিয়ে নিবি। ইভেন আজ থেকে রোজ প্রয়োজন পড়বে, ভেজা চুলে বাইরে যেতে পারবি না। আর তুই বাড়িতে মাথায় ওড়না দিয়েও ঘুরিস না, সব প্রয়োজন পড়বে না। শীতের হিমের হাওয়া গায়ে লাগার মতো কাটা দিল শরীর। মাথা উঁচু করে তাকালো জাঙ্কুকের দিকে, আবার লজ্জায় নুয়ে পড়লো। তবে অভিভূত হলো স্বামীর প্রতি, তাকে নিয়ে এতটা চিন্তা করতে দেখে। কখনো প্রয়োজন হয়নি বলে বলেও না বাড়িতে, সব প্রয়োজন জেহবকে জানাতো, আর গোপন জিনিস মিসেস জিনকে জানাতো। মিসেস জিন টাকা দিয়ে দিত। এছাড়া তার অতি প্রয়োজন ছাড়া কোনো অপ্রয়োজনীয় জিনিসে নজর দেয়নি। সে জানতো যতই ভালোবাসুক তবুও তারা এই সংসারের উপর বসে খায়, সেখানে বিলাসিতা কি করে করবে, এটাই সবসময় মনে করতো। ছটছট করে উঠলো চোখ জোড়া তার। এখন তার জোর হয়েছে এই বাড়িতে, এই বাড়ি তার স্বামীর বাড়ি। জাঙ্কুক দেখলো তা এবং বুঝলো, এখন থেকে যা প্রয়োজন পড়বে আমায় জানাবি, আমাকে এসে বলবি। তোর স্বামী ইনকাম করা হয়নি ঠিকই, কিন্তু কম নেই। মনে আছে আমার সেদিনের ঘড়ি কেনা নিয়ে ঘটনাটা? মনে কিচ্ছু, একটা ঘড়ি কিনে দিতে গিয়ে অপমান করেছিলে, ওইটা আমার পছন্দ হয়েছিল। আর তখনই সম্পর্ক কি ছিল আমাদের? বনল বাঘাতে তুল। জাঙ্কুক শব্দ করে হেসে ফেললো, বলল, এখনই কম কিসে? রাতে আমার আদর করাতে বাধা দিয়েছিস তুই, আর সারা পিত্ত বোধে ফাঁকা রাখিসনি, সাথে কামও তো ফ্রি খায় অল টাইম। ঠিক করেছি, ফাজিল। জীবন রঙিন করেছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জাঙ্কুক মুচকি হাসলো, এরপর কিছু মনে পড়লো যেন। সে থেকে নামিয়ে আলমারির কাছে গেল, গিয়ে কিছু একটা বের করলো। এগিয়ে এসে আবার একই জায়গায় বসলো, একটা ছোট বক্স বের করলো, তার হাতে দিয়ে বলল, জন্মদিনের গিফট, আরো বড় কিছু পরবর্তীতে দিব, আপাতত এটাই নিয়ে, তোর স্বামী যখন ইনকাম করবে তখন আরো দেব। অবাক হয়ে গেল, এক্সাইটেড হয়ে খুললো রেপিং করা বক্সটা। খুলে দেখো হিরে ছোট একটা নাকফুল বক্সটার মাঝে জলজল করছে। অবাক হলো খুব, জাঙ্কুকের দিকে তাকালো।
এত টাকা খরচ করার কি দরকার ছিল? তুমি তো এখনো ইনকাম করা শুরু করনি। অত চিন্তা করতে হবে না তোর, এমনিতেও বিয়ের পর কিছুই দেনি তোকে, এক দেশে বিয়ে করেছি। কিছু করি না বলে কি বউকে সামান্য কিছু দিতে পারবো না? এটা তুই যতটা দামি মনে করছিস ততটাও না, এত ভাবতে হবে না। পরিয়ে দে। একটা আছে তো, খুলে রাখ ওইটা। জাঙ্কুকের হাতে বক্সটা দিয়ে নাক থেকে সোনার নাকফুলটা খুললো। সেটা খুলতেই জাঙ্কুক অতি সাবধানে হাতেরটা পরিয়ে দিল। টিকালো নাকে হীরের নাকফুলটা পরাতেই মুখে অন্যরকম এক সৌন্দর্য এসে ফুলে জমালো। জ্বলে উঠলো নাকের ফুলের সাথে তার হলুদ আভা বর্ণের বদনখানি। জাঙ্কুক পুরো মুখে অবলোকন করলো, মুগ্ধ হলো, বলল, সত্যি তুই আমার অপ্সরা, অপূর্ব লাগছে আমার বউটাকে বলে নাকের পরিহিত ফুলটার উপর চুমু দিল। তা আপ্লুত হয়ে গলা জড়িয়ে ধরলো জাঙ্কুকের সামনে থেকে। ডান গালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ মিস্টার জিও জাঙ্কুক। ওয়েলকাম মিসেস জাঙ্কুক। আমায় হাসলোতে তার শিহরণ হয় যখন এই নামে ডাকে কেউ। জাঙ্কুকের সাথে জড়িয়ে মিসেস জাঙ্কুক, হাই কি সুন্দর লাগে শুনতে। গলা জড়িয়ে রেখে বলল, দেনমোহের টাকা থেকে কিছু টাকা তুলে দিয়ে তো। কি করবি? আমার স্বামীর জন্য কিছু কিনবো। জানো তো তারও এক জন্মদিন, সে সবসময় বলে তার লেজ ধরে দুনিয়া এসেছি, কিন্তু আফসোস জীবনেও তার লেজটা খুঁজে পেলাম না। আচ্ছা কোথায় লুকিয়ে রাখে বলো তো? জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তের দিকে। কি বলে এই মেয়ে? সে তো কথার কথা বলে, আর এই পাগল কি সত্যি খুঁজে বেড়ায়? কতটা বড় ফাজিল ভাবা যায়। এই ফাজিল, আমি তো কথার কথা বলি। শুয়ে দুলিয়ে হেসে ফেললো। হাসতে হাসতে জাঙ্কুকের কাঁধের উপর কপাল ঠেকিয়ে দিল। গলা সে এখনো জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক তার পাজি বইয়ের কারবার দেখে মুচকে হাসলো। এই মেয়েটা তাকে হাসায় শুধু। বলল, লাগবে না গিফট, রাতে যে গিফট দিয়েছি সেতে আমি খুশি। আজীবন এভাবে সঙ্গী হয়ে রয়ে যাস। তে মুখ তুলে তাকালো। জাঙ্কুক মুচকে হাসলো, আবার কোলের উপর উঠে বসলো তে। জাঙ্কুক কম্বল তুলে ঢেকে নিল দুজনকে। সকাল 8টার দিকে তেজ একটু অন্যরকম ভাবে তৈরি হলো। শাড়ি পরলো আজ প্রথম বিয়ের পর বাড়িতে। সে কালো ব্লাউজের সাথে পুরো কালো একটা শাড়ি পরেছে। মিসেস জিনের দেওয়া গহনাগুলোর মধ্যে হালকা কিছু গহনা পরেছে। চুলটা এখনো ভেজে হালকা, তবু হাত খোপা করে ফেললো। চোখে হালকা কাজল দিল, ব্যাস আর কিচ্ছু না। এতে যেন চোখ ঝলসে যাবে, যাকে বলে সিম্পলের মাঝে গর্জিয়াস। কালো শাড়ির সাথে সোনার চকচকে গহনাগুলো হলুদ আভ শরীরের সাথে জলজল করতে লাগলো। পেছনে জাঙ্কুক শুয়ে ফোন টিপছে। মিরনে দেখলো তা। জাঙ্কুক টুকটাক শব্দ পাচ্ছে কখন থেকে, কিন্তু ফোনে ব্যস্ত। কি মনে করে তাকালো তের দিকে, আর চমকে উঠলো, এই শাড়ি পরলো কখন? তে দরজা খুলে বেরিয়ে যেতে নিল। ডাকলো, এই। তে পিছন ঘুরলো, আরো অবাক হলো, এ তো আসমানের পরি সেজেছে। ডাকলো, এদিকে আয়। তে এগিয়ে গেল। জাঙ্কুক অনেকটা সময় ধরে অবলোকন করলো একে একে। ঘোর লাগলো, নেশা লাগলো, নিজেকে সামলালো। এত সেজেছিস কেন? ইচ্ছা হলো তাই। জাঙ্কুক উঠে বসে পড়লো। হাত ধরে টেনে বসা অবস্থায় কোমর জড়িয়ে ধরলো দুই হাতে। মাথা তুলে তের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো এখন তো স্বাদ নষ্ট করতে ইচ্ছে করছে। তে কথার মর্মার্থ বুঝে দিল চাপ জাঙ্কুকের বাহুতে। এরপর দু হাতে চুল ধরে টেনে মাথা সমেত ঘুরিয়ে দিল। তৎক্ষণাৎ ছিটকে সরে এসে বলল, অসভ্য শয়তান ছেলে বলে ধেই ধেই করে ধূপধাপ পা ফেলে স্থান ত্যাগ করলো। জাঙ্কুক হেসে দিল, আজ বড্ড সুখ সুখ লাগছে। অন্তরে নানান রঙের প্রজাপতিরা উঠছে, নিজেকে সুখী মনে হচ্ছে। সেই সুখে দীর্ঘ একটা শ্বাস ফেললো। জীবনের রং এভাবে ছড়িয়ে ছিটে পড়ুক। জীবন ভিড়া সকলে ঘুম থেকে উঠে গেছে। শীতের দিন তবু আজ একটু জলদি উঠেছে। বসার ঘরে ছোটরা সকলে বসে গল্প করছে। জিমিন 2 দিন আগে এসেছে ঘুরতে। সকলে বসে গল্প করছে, সাথে চা কফি নাস্তা করছে। দিকে নামতে দেখে সকলে মুগ্ধ হয়ে গেল। কালো শাড়িতে মেয়েটাকে তো অপূর্ব লাগছে, সাথে নাকে হীরের নাকফুল দূর থেকে জলজল করছে, আর সাজাতেও অপূর্ব লাগছে। জিমিন তা দেখে দৌড়ে তেলকে জড়িয়ে ধরলো। বুবু শুভ জন্মদিন, তোমাকে কি অপূর্ব যে লাগছে বলার মতো না। আমায় হাসলো। সেও সৌজন্যে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। ইয়ঞ্জন এসে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। একে একে সবাই জানালো। সুগা গিফটে শুভেচ্ছা জানালো। তে সকলকে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে বসলো। কিছুক্ষণ পরে মিসেস জিন এলেন, বাটিতে পায়েস নিয়ে। 1 চামচ মুখে তুলে দিয়ে বললেন, শুভ জন্মদিন মা। আমার বৌমাটাকে কি দারুণ লাগছে শাড়িতে সেজে। নাকফুল আমার ছেলের পক্ষ থেকে গিফট বুঝি? হ্যাঁ, ওটাকে সব শুভেচ্ছা জানাও। আর আমি তো বানের জলে ভেসে এসেছি। ওকে নিয়ে তোমাদের সবার আদি খেতার গেল না। কোনো ভালোবাসা নেই আমার এই বাড়িতে।
জাঙ্কুক নেমে আস্তে আস্তে কথাগুলো বলল। তে মিসেস জিনের কথার উত্তর করতে গিয়েও থেমে ঘুরে জাঙ্কুকের কথাগুলো শুনছিল আর চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। জাঙ্কুক এক পলক তাকিয়ে দেখো পাত্তা দিল না। সে গিয়ে সুগার পাশে জায়গা ছিল সেখানে বসে পড়ল। হ্যাঁ, সে তো তোমারও চাইনি আমাকে নিয়ে হিংসে করা, হিংসুটে একটা। আরে থাম তো, তোদের এই জন্মদিন নিয়ে পেঁচাল জীবনেও যাবে না, এবারও করতে হবে। হ্যাঁ করতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই, আমাদের ঝগড়ার পরম্পরা ধরে রাখতে হবে। সকলে মাথা চাপে বসে রইল। মানে ঝগড়ার পরম্পরা ধরে রাখতে হবে, এটারও কি বংশ টংশ আছে নাকি? এই দুটোর কথা শুনে তাই তো মনে হচ্ছে। তে মুখ বাঁকালো। জাঙ্কুক পাত্তা দিল না, সে কফি ঢেলে দিয়ে খাওয়া শুরু করলো। জিমিন জাঙ্কুককে পিছন থেকে গিয়ে কাঁধের উপর হাত দিয়ে গলা জড়িয়ে ধরলো, বলল, শুভ জন্মদিন ভাইয়া। জাঙ্কুক হাসলো আমায়, ঘুরে জিমিনের মুখের উপর হাত রেখে ধন্যবাদ জানালো। একে একে ইয়ঞ্জিন সহ সকলে জাঙ্কুককে শুভেচ্ছা জানালো। মিসেস জিন উঠে ছেলের মুখে পায়েস তুলে দিয়ে বললেন, আমার ছেলে বানের জলে আসেনি, সে আমার মূল্যবান কোহিনূর। ভাগ্যিস আজকের দিনে সেই কোহিনূরকে আমি কোলজোড়ে পেয়েছিলাম। জাঙ্কুক মুখ খুলে আমায় হাসলো, মাকে পাশে বসালো, কাঁধ জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস সেই কোহিনূর হয়ে এই মালিকের পেটে এসেছিলাম, নয়তো হীরের মতো মা আমি কোথায় পেতাম। মিসেস জিন হেসে দিলেন, মুচকি হাসলো জাঙ্কুক, সকলেই হাসলো। সেই সময় মিসেস জিসু আর মিসেস রোজ এলেন। মিসেস জিনের থেকে বাটি নিয়ে জাঙ্কুকের মুখে তুলে তুলে দিয়ে শুভেচ্ছা জানালো। এদিকে তা দেখে তে ফুলে ঢোল হলো, ঢং করে বলল, কেউ আমাকে ভালোবাসে না, আমি কারো কেউ না। বলে উঠে হাঁটা ধরলো উপরে বড় চাচুর ঘরের উদ্দেশ্যে। সে এখন বড় চাচুর কাছে নালে জানাবে আর আদর খাবে একাই। মিসেস জিসু আর মিসেস রোজ আহাম্মকের মতো তাকিয়ে রইলেন। যা বাবা, ওর কাছে তো যেতে পারলাম না, আগে আল্লাদের অভিমান হয়ে গেল। সকলে হেসে দিল। জাঙ্কুক কফি খেতে খেতে মুচকে হাসলো, তার বউটা সত্যি আহ্লাদ করে। তিনটা চলে গেলে রান্না করতে আর সকলে গল্প করতে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর তে নেমে এলো, এসে ধূপধাপ করে আয়ের পাশে বসলো। জাঙ্কুক তা দেখে বলল, এই বেয়াদব, ওমন ধূপধাপ করে হাঁটছিস কেন? আহ্লাদ বেশি বেড়ে গেল। এই থামো তো। বলেই তার সাথে কথা বলতে লাগলো। এদিকে এরা গল্প করছে আর জিমি রান্নাঘরে গিয়েছিল কি যেন করতে। এসে বসে থাকা সুগার দুই গালে ঠান্ডা বরফওয়ালা হাত চেপে ধরে বলল, এই দেখেন দেখেন আমার হাত কত গরম। সুগার ঠান্ডার প্রকোপে চেঁচিয়ে উঠলো, বলল, এই এই কি অবস্থা তোমার হাতের? এত ঠান্ডা কেন? আবার বলছো কত গরম, ফাজিল মেয়ে একটা। জিমিন খিলখিল করে হেসে দিল। জাঙ্কুক হেসে বলল, জিমিন এক মগ ট্যাঙ্কের পানি নিবি, সাথে আইস কিউব মিশাবি কয়েকটা, মিশিয়ে এনে ঢেলে দে, যা পারমিশন দিলাম। এ ভাইয়া, এটা তো ভেবে দেখিনি, সেই বুদ্ধি দিলে তো, এখনই যাচ্ছি। সুগা হতবাক হয়ে গেল। জিমিনের হাত পেরে ধরলো তড়িঘড়ি করে। মানে কি, এই ফাজিল ভাই বোন দুটো তার পিছনে পড়লো কেন? তাকে নাগানি চুবানি খাওয়াতে লাগলো। সুগা রেগে মেগে চেঁচিয়ে উঠলো, এই বেয়াদব, তোর পারমিশন কেন শুনবে আমার বউ? খবরদার যদি আজেবাজে পোকা ঢুকিয়েছিস তো। আর জিমিন, বসো এখানে চুপচাপ। বাহ, ভয়ে ভাই আমার বইয়ে সুর তুলেছে। জাঙ্কুকের কথায় সুগা ভেবাচাকা খেয়ে গেল আর সকলে হেসে ফেললো। সুগা এবার জাঙ্কুকে জব্দ করতে বলল, এই তে। যেই না শুনলো তেকে ডাকছে সুগা, অমনি জাঙ্কুক তড়িঘড়ি করে বলল, এই তুই আমার বউকে ডাকছিস কেন? খবরদার, তোর ওই পাজি রাজাকার মার্কা বুদ্ধি আমার বউয়ের মাথায় ঢুকাবি না। লাউ ঠেলা, এরা একে অপরের বউনে ঝগড়া শুরু করলো। সকলে বিনা পয়সা লাই বিনোদন নিতে থাকলো। তে ভ্রু কুঁচকে বলল, তোমার বউকে, আমার ভাইকে তুমি একা পেয়ে নাকানি চুবানি খাবে, আমি চুপ করে দেখবো? সুগা এবার দাম্ভিকতার হাসি দিল। জাঙ্কুক চোখ গরম করে কিরমির করতে লাগলো। সুগা মেরুদণ্ড সোজা করলো, কলার ঝাঁকানোর মতো করে বলল, শোনতে, রাতে যখন ঘুমাতে যাবে তখন এক বালতি পানি নিবি আর সাথে আইস কিউব নিবি, নিয়ে পুরোটা ঢেলে দিবি। তখন বুঝবি কত ধানে কত চাল, অন্যের বইয়ের কানে কুমন্ত্রণা দেওয়ার কত ঝাল। তে তা শুনে সে খুশি হলো। একে নাকানি চুবানি খাওয়াতে পারলে তার আনন্দ। সে কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক বলল, ভুলে এসব ভাবিস না, আমি তুলে নিয়ে গিয়ে একদম বালতির মধ্যে চুবিয়ে আসবো, এরপর ফ্রিজিং করব। আর আমি কি হারিয়ে যাব? জাঙ্কুক সে কথা পাত্তা দিল না। জিমিন চোখ ছোট ছোট করে এগিয়ে গিয়ে বসলো। সুগা ঠোঁট কামড়ে দুষ্ট হাসলো। সকলে হেসে কুটি কুটি হচ্ছে। আরো কিছুক্ষণ আড্ডা হাসি হাসি মজা চালিয়ে গেল। রাত 10টার দিকে তে ঘরে এলো। শীতের রাত 10টা মানে অতিরিক্ত বেশিক্ষণ জেগে থাকা দায়। এখন তার অধিকাংশ জিনিসই জাঙ্কুকের ঘরে থাকে, শুধু পড়াশোনাটা সে নিজের ঘরে করে, বইপত্র সব সেখানে। এসে দেখলো জাঙ্কুক কম্বলের নিচে বসে কি যেন লিখছে, হয়তো কিছু নোট করছে। কথা না বলে নিজের প্রয়োজনীয় কাজ সেরে এসে বিছানায় বসলো। জিজ্ঞেস করলো, পড়বে এখনো?
না, আজ আর বেশি ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। শুভই নোটটুকু করে তুই শুয়ে পড়। তুই কথা বাড়ালো না, পাশে শুয়ে পড়লো। জাগো কিছুক্ষণ পর সব রেখে নিজের প্রয়োজনীয় কাজ করে এসে লাইট অফ করে শুয়ে পড়লো। থেকে বলল, এদিকে সরে আয়। জেগেছিল সে, কথা অনুযায়ী এগিয়ে গেল। এগিয়ে যেতে জাগো কাছে টেনে নিয়ে বলল, কিছু কথা বলবো, পুরোটা শুনে তারপর কথা বলবি। কি কথা? জাঙ্কুক দীর্ঘশ্বাস টানলো এবং ফেললো। এরপর থেকে আরেকটু কাছে টেনে নিল। সে প্রশ্ন ছাড়া নির্বিকার থাকলো। জাঙ্কুক বলল, এই মাস থেকে আমার পরীক্ষা, জানিস তো? হ্যাঁ, 7 তারিখ থেকে। আর শেষ হবে ফেব্রুয়ারির শেষের দিকে, অর্থাৎ প্রায় 2 মাস ধরে হবে। হ্যাঁ তো? পরীক্ষা দেবার 1 মাসের মাঝে ঢাকায় চলে যাব। সেখানে 2 বছর কিংবা একটু বেশি সময় থাকতে হবে, আবার কমও লাগতে পারে। 2 বছর কেন? আর 2 বছর লাগবে সেটা ঠিক আছে, এতে এভাবে বলার কি আছে? থাকতে পারবি 2 বছর আমাকে ছাড়া? এবার তো চমকে উঠলো। ধরপড়ি উঠে বসলো। জাঙ্কুকও উঠলো, উঠে চিরলাই জ্বালালো। দিকে তাকালো, মুচকি হাসলো। তারও তো একই সমস্যা, এই মেয়েকে ছাড়া একটা রাত পার করতে পারবে না। সেখানে এতগুলো দিন কি করে কাটাবে? যদিও 2 বছর লাগতে পারে, আবার কমও লাগতে পারে, কিংবা বেশিও লাগতে পারে। আবার তার আসার সুযোগও থাকবে অনেক, কিন্তু সে আসবে না, কারণ বারবার আসলে আর থাকতে পারবে না। একবারে পড়াশোনা সব সম্পূর্ণ করেই ফিরবে। এই মেয়েটাকে ছাড়া তারও আর দিন রাত কাটে না। এছাড়া কখনো 2 দিনের জন্য না দেখে থাকেও নি। তে প্রশ্ন করলো, তো তুমি কি বলতে চাইছো? 2 বছরে আমি বাড়িতে আসতেও পারি, নাও পারি। অতিরিক্ত চাপ থাকবে। এরপর যদি আসার সুযোগ পাই তো আসবো। তে এবার ফুপিয়ে উঠলো। জাঙ্কুক যা ভেবেছিল তাই। এই আল্লাহ দিয়েও তাকে ছাড়া থাকতে পারবে না। থেকেছে নাকি কখনো? নাকি সে সেই সুযোগ দিয়েছে? তার বাহু ধরে টেনে নিয়ে আবার শুয়ে পড়লো। লাইট জ্বালানো বন্ধ করলো। ভালো করে কম্বল টেনে জড়িয়ে নিল বউকে। বুকে মুখ বুঝে ফুপিয়ে চলেছে বউ তার। বলল, কেঁদে যাবি নাকি আমার কথা শুনবি? তে ফুপালো আরো কিছুক্ষণ। জাঙ্কুক কিছু বলল না। বুক থেকে মুখ তুলে নিয়ে চোখ মুছে দিয়ে বলল, চুপ, কিছু করার নেই। যেতেই হবে আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য। কিছু পেতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হয়, আমাকেও করতে হবে। তোকে কখনো একটানা 2 দিন না দেখে থাকিনি, ছোট থেকে চোখের সামনে। হাজার মারামারি করলেও কেউ কখনো মুখ ঘুরিয়ে একদিনের জন্য একে অপরকে না দেখে থাকিনি। সেখানে একটু কষ্ট হবে, তবে সেটাকে মানিয়ে নিতে হবে। আমি আসার চেষ্টা করব, তবে এই 2 বছরের চাপ থাকবে খুব। এলএলএম ভর্তি হতে হতে ক্লাস শুরু হয়ে যায়। শুনে আবার ফুপিয়ে উঠলো। কথা তো ঠিক, একসাথে থাকলে মায়া ভালোবাসা কতটা বাড়ে। আর সেখানে তারা এখন স্বামী স্ত্রী, কি করে থাকবে একে অপরকে ছাড়া? ভালোবাসার মানুষটি দূরে গেলে কতটা কষ্ট হয়। যেখানে মন চায় সারাক্ষণ ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে, ক্ষণিকের জন্য দূরে গেলে বুকটা খাখা করে। সেখানে একের পর একটা দিন, একের পর একটা রাত কি করে কাটাবে? বিয়ের পর যে মেয়েটা একটা রাতের জন্য একা রাত কাটায়নি, সে কি করে থাকবে? জাঙ্কুক বলল, চুপ, এখনো আছে কয়েক মাস। এখন আমার কথাগুলো শোন। ফোপানি কমালো, তবে উত্তর করলো না। ভেবেছিলাম এলএলবি করে ইন্টার্নশিপ সহ বিসিএস দেব, কিন্তু সেটা এখন করব না। আমি এলএলএম কোর্স করব আগে। এলএলবি শেষ করে ঢাকায় কোনো আইন অনুষদ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম কোর্স করব। এরপর বিসিএস এর পরীক্ষার পড়া সহ আমাকে বার কাউন্সিলের সনদ গ্রহণ করতে হবে। সেটার জন্য পরীক্ষা দিতে হবে। বার কাউন্সিলের সনদ প্রাপ্তির জন্য আমাকে আবেদন করতে হবে। এসব শুনেছি, আমি কখনো এগুলো নিয়ে মাথা ঘামাইনি। ইন্টারের পড়াশোনায় ফোকাস করে যাচ্ছি। পরীক্ষা শেষ হলে এসব নিয়ে ঘাটবো। তবে এখন আমাকে একটু ভেঙে বলো তুমি, বাংলাদেশের অ্যাডভোকেট হতে গেলে যে কোনো সরকারি বেসরকারি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন অনুষদে ভর্তি হতে হবে। এসএসসির পরে হতে হবে। চাইলে আলাদাভাবে অনার্স করার পরও আইনে পড়ার সুযোগ আছে, সেটার ক্ষেত্রে আলাদা। তোকে এসএসসির পরেরটা বলি। তো এসএসসি দিয়ে যদি বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়তে হয়, আগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তির পর এলএলবি চাইলে এলএলএম করতে পারবি, পরেও করা যায়। এরপর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির পর তোকে সনদ গ্রহণ করতে হবে। তার জন্য পরীক্ষা দিতে হয়। সনদটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল সনদ। সেখানে আবেদন করতে হবে। আবেদনের পর 6 মাস প্র্যাকটিসিং করতে হবে। সেটা করতে হলে কোনো সিনিয়র অ্যাডভোকেট যিনি কমপক্ষে 10 বছর নিয়মিত ওকালতি করেছেন এমন অ্যাডভোকেটের সাথে চুক্তি করতে হয়। সনদ প্রাপ্ত হতে গেলে বাংলাদেশ বার কাউন্সিলের অনুকূলে
নির্ধারিত ফির ব্যাংক ড্রাফট বা পে অর্ডার প্রেরণের রসিদ, চুক্তিপত্র এফিডেভিট ও ব্যাংক ড্রাফট বা পে অর্ডার প্রেরণের রসিদ বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি বরাবর পাঠানো লাগে। 6 মাসের প্র্যাকটিসিং শেষে কেস রিপোর্ট সাবমিট করে বার কাউন্সিল পরীক্ষার জন্য ডাকে। সেখানে পরীক্ষা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বাংলাদেশ বার কাউন্সিল সনদপ্রাপ্ত হলে অ্যাডভোকেট হিসেবে পেশা জীবন শুরু। তখন থেকে নিম্ন আদালতে কাজ করা যায়। সেখানে 2 বছর কাজ করে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে সনদ নেওয়ার যোগ্যতা হবে। সেখানে যোগ্যতা পেলে আবার 1 বছরের জন্য সিনিয়র অ্যাডভোকেটের সাথে প্র্যাকটিসিং করতে হয়। এরপর আবার বার কাউন্সিল সনদ গ্রহণ করতে হয়। আর সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টে আপিল বিভাগে প্র্যাকটিস। তোর যদি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের বয়স 5 বছর হয় এবং হাইকোর্টের বিচারপতিরা যদি এই মর্মে স্বীকৃতি দেন যে তুই আপিল বিভাগে আইন পেশা পরিচালনা করার জন্য সঠিক ও উপযুক্ত ব্যক্তি, তবে কিছু আনুষ্ঠানিকতা পালনের সাপেক্ষে এনরোলমেন্ট কমিটি তোকে আপিল বিভাগে মামলা পরিচালনার সুযোগ দেবে। এইভাবে তোর আইনজীবী জীবনের পদোন্নতি হবে এবং তুই অ্যাডভোকেট। আল্লাহ, এত কিছু করতে হয়? হ্যাঁ, আইনে পড়া অত সোজা না যতটা মনে করিস। লাফাস তো আইনে পড়বি। এসবের জন্য যেমন পড়াশোনা করতে হয় তেমনই থাকতে হয় বুদ্ধি বিচক্ষণতা, যার দ্বারা আদালতে কেস লড়তে পারবি, ক্লায়েন্টের সঠিক ন্যায় দিতে পারবি। তবু আমি পড়বো। আচ্ছা, একটা কথা বলো, তুমি তো বললে সনদপ্রাপ্ত হলেই অ্যাডভোকেট হওয়া যায়, আবার বলে বিসিএস দেবে। আমি যতদূর জানি বিসিএস দিলে তো ম্যাজিস্ট্রেট হয়। তাহলে আল্লাহর কৃপায় তুমি যদি ক্যাডার হয়ে যাও তবে তো ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, অ্যাডভোকেট তো আর থাকলে না। হ্যাঁ, ঠিকই জানিস তুই, বিসিএস দেবার পর টিকতে পারলে ম্যাজিস্ট্রেট হয়, কিন্তু অ্যাডভোকেটও থাকা যায়। আমি চাইলে থাকতে পারবো, তবে সেক্ষেত্রে আমার বিসিএস ক্যাডার আর থাকবে না, কিন্তু ম্যাজিস্ট্রেট হয়ে যাব। কিন্তু আমার এখনই ম্যাজিস্ট্রেট হবার ইচ্ছে নেই। তবে আমি আবার যদি জজ বা ম্যাজিস্ট্রেট হতে চাই সেক্ষেত্রে আমাকে আবার একটা পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে বিজিএস, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। এই পরীক্ষা সহ আবার বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত নিয়ে পরীক্ষা দিয়ে জজ বা ম্যাজিস্ট্রেট হতে পারবো। তাহলে বিসিএস এর লাভ কি তোমার? এখানে লাভ ক্ষতি নেই, তবে অনেক সুযোগ সুবিধা পাবো কোর্টে কেস পেতে লড়তে এসবের দিকে। এছাড়া বললাম না, সনদ প্রাপ্তর পর নিম্নমানের কোর্টে অ্যাডভোকেট হয়ে যায়। এরপরে বিসিএস দিয়ে যারা ম্যাজিস্ট্রেট হতে চায় তারা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বিসিএস পরীক্ষা দিলে আমার জ্ঞানটা বাড়বে, চর্চার উপর থাকবো, আদালতের সকল দিকগুলো ভালোভাবে বুঝতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা ডিগ্রি পাবো। এসবে যদি এগিয়ে থাকে আমার দক্ষতা দেখলে এমনি আমার নাম আসবে। আদালত দেখে একজন অ্যাডভোকেটের দক্ষতা, বুদ্ধি, বিচক্ষণতা, সেটা তুই নিম্ন আদালত থেকে দেখাতে পারলে তোর পদোন্নতি হতে কষ্ট হবে না, আর সরকারি ভাবে কেস পাওয়া সহজ হয়। আল্লাহ চাইলে এই ভাবনাতে এগিয়ে যাব। জজ ম্যাজিস্ট্রেট পরের বিষয়, আমি আগে অসহায় মানুষদের ন্যায় বিচার পেতে সাহায্য করব। দেশে টাকার লোভে ঘুষ নিয়ে সত্যকে মিথ্যা প্রমাণ করে কত শত অসহায়রা ন্যায় বিচার পায় না, এটাই আমার স্বপ্ন। তে মুক্ত হয়ে গেল। স্বামীর কথায় সে গর্ববোধ করলো, আর সে তো এসব কখনোই ভাবেনি। সে তো এই সামনে জড়িয়ে শুয়ে থাকা তার ভাবনায় মনোল নামক পুরুষটার সাথে লড়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য আইন পড়তে চায়। সে যে আইন পড়ে দেশের জন্য কিছু করবে এইসব তো কখনোই ভাবেনি। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো, বুকে চুমু দিয়ে বলল, তুমি এত ভালো আগে কখনো না মেনেছি আর না জেনেছি। আমি তো এসব কখনো ভাবিনি। আমার তো যে তোমার সাথে লড়বো, এই জন্য লড়ে পড়তে চাই। ঘুটঘুটে অন্ধকার ঘরে জাঙ্কু কমাই হাসলো, তবে সে হাসি তার আল্লাদি বউ দেখতে পেল না আর বুঝতেও পেল না। অত সোজাও না। সরকারি ভাবে করতে গেলে এসবের জন্য একই কোর্টের অনুমোদন পত্র লাগে। তোর দক্ষতা দেখবে আগে, এরপর সব হবে। সেই জন্য ভালো করে পড়াশোনা কর, গোবর ঠাসা, বুদ্ধি বাড়া। তারপর যদি কখনো সুযোগ আসে তখন দেখবো কি করে আমার সাথে লড়িস। তখন কিন্তু তুই আমার বউ থাকবি না, আমি মানবই না, বলে ঠোঁট কামড়ে হাসলো জাঙ্কুক। তে অন্ধকারে জাঙ্কুকের গলা চেপে ধরলো এক হাতে। জাঙ্কুক জোরে হাসলো, এবার বলল, তবে আমিও চাই তুই আমার সাথে একই কোর্টে লড়ার সুযোগ পাস। তখন তোমাকে দেখিয়ে দিব এই দেব কি গুণ। আচ্ছা, আর শোনো। হ্যাঁ বলো। চমকে উঠলো। কখনো তুমি বলেছি কি? বিস্মিত হয়ে বলল, তুমি আমাকে তুমি করে বললে? না, তোর সুরে উত্তর করলাম। তোকে তুমি বলতে বয়ে গেছে, তোকে তুই বলতে ভালো লাগে, আর সব থেকে বড় কথা অভ্যাস। ওসব তুমি তুমি হবে না আমার দ্বারা, বলে তের গলার উপর চুমু আঁকলো। তে শুয়ে শিরশিরালো, তবে সেদিকে পাতা না দিয়ে জাঙ্কুকের বাহুতে কিল বসিয়ে বলল, ফাউল একটা, বেয়াদব একটা। এখন বল কি বলতে চাইলি? তুমি একদমই না আসার প্ল্যান করে আছো তাই না? জাঙ্কুক চমকালো, তেকে অন্ধকার দেখার বিধার চেষ্টা করলো, না পেরে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো, গলার মুখ গুজে দিল। আসলে যেতে কষ্ট হবে। তের বুকটা ভেঙে এলো আবার। স্বামী থেকে এতটা ভালোবাসা পাবে ভেবেছিল কি?
কি সে কপাল করে জন্মেছিল, তার ভাগ্যে কি ভালোবাসা একটু বেশি। তে জাঙ্কুকের মুখটা তুলে আন্দাজে অনুমান করে কপালে অধর দাবি চুমু আঁকলো। আমার যে থাকতে কষ্ট হবে। আমারও হবে, তবে কিছু করার নেই, সব কমপ্লিট করে আসবো আমি। তোর ভালোবাসা আমায় গ্রাস করেছে, সেই নেশায় বারবার ছুটে এলে আমার ভবিষ্যৎ ক্যারিয়ারকেও গ্রাস করবে। তার থেকে বরং 2 বছর কষ্ট করে নিলাম। একটু কষ্টের জন্য যদি ভালো কিছু হয় তো ক্ষতি কি, তবে বিপদ আপদের কথা আলাদা। আর এর ভিতরে যদি প্রয়োজন পড়ে তো আসতে হবে, কিন্তু ঘন ঘন আসবো না। তোকে ছাড়া এমনি রাতে ঘুমাতে পারি না। এত ভালো কবে পাসলে আমায়? জানি না বলে আবার গলায় মুখ গুজলো। তের দিবা দেশে গরম নিঃশ্বাস পড়ছে। জাঙ্কুক জোরে জোরে শ্বাস নিল। এক একটা দিন পার করে চলে গেল বেশ কয়েকটা সপ্তাহ। জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস পড়েছে কিছুদিন আগে। সকলের দৈনন্দিন জীবন নিজ গতিতে চলছে। পড়াশোনা সহ সংসার জীবনের সকল কাজই সব ছেলে মেয়েগুলো চালিয়ে যাচ্ছে। বাড়ির বড়রা নিজেদের সংসার সহ প্রতিটি সন্তানকে আগলে রেখে দিন পার করছে। তিনি নিজের পড়াশোনা সহ সংসারে মন দিয়েছে। স্বামীর সেবা সহ স্বামীর যত্ন নেওয়া, টুকটাক সকল কাজের মাধ্যমে কাজ শেখা সবই করে। রান্না বান্না বেশ শিখে গেছে। মাঝে মাঝে সে আর জেনে মিলে রান্না করে সকলকে খাওয়ায়। তার 1-2 মাস পরই নির্বাচনী পরীক্ষা শুরু হবে। জাঙ্কুক নিজের ক্যারিয়ারের পিছনে দৌড়ে চলেছে। বইয়ের প্রতি দায়িত্ব আর যত্ন অবশ্য কমেনি। খুনসুটিময় ভালোবাসার সংসার তাদের নিষ্ঠুরতায় পরিপূর্ণ। নিজেদের সত্তাকে ধরে রেখেছে। সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেয় না, ঝগড়া বাঁধিয়ে তা চুলোচুলি পর্যন্ত করিয়ে যায়। 2-1 মাস পর বইয়ের থেকে পরিবারের থেকে দূরে যাবে। এই জন্য সকলকে একটু বেশি সময় দেবার চেষ্টা করে। প্রয়োজন ছাড়া বাড়িতেই বেশি থাকে আর হাসি আড্ডাতে মাতে। বাইরে চলে গেলে বিশেষ করে এই পরিবারের হাসি মজাটাই বেশি মিস করবে সে। তাদের পরিবার বেস্ট। আর এই মাসের শেষে ডেলিভারি ডেট দিয়েছে। তাকে এখন সম্পূর্ণ রকম রিল্যাক্স মোডে চলতে বলা হয়। সবসময় ভালো কিছু সাজেশন দেওয়া হয়। এসব কিছু করেন শাশুড়িরা। আর শরীর অনেকটা ফুলেছে। হরমোনাল চেঞ্জের জন্য শরীরে কিছু কিছু অ্যালার্জি টাইপ চুলকানি হয়েছে, যেগুলো সবসময় চুলকায়। যে হোক ডিউটি সহ বউকে সামলায়। রাতে আয়ুষ সম্পূর্ণ দেখভাল সে করে। সারাদিন ডিউটি করে এসেও তার মাঝে কোনো ক্লান্তি ভাব থাকে না হবু সন্তানের জন্য। সন্তান আসার সুখ সে সবসময় টের পায়। আয়ুষ শুধু মুক্ত হয়। রাতে অর্ধেক সময় ঘুমায় আর অর্ধেক সময় তার জেগে থেকে যায়। সেই সময়ে যে হোক নিজে না ঘুমিয়ে বউকে সঙ্গ দেয়। সুগা জানুয়ারি মাসের মাঝে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার ক্যাডেট পদে আবেদন করে এসেছে। আবেদন এপ্রিল মাস পর্যন্ত চলবে নাকি। এর পরপরই পরীক্ষার জন্য চলে যেতে হবে জানিয়েছে। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হলে তার ট্রেনিং শুরু। জিমিনের সাথে আগের মতো সম্পর্ক ধরে রেখেছে। ব্যর্থতায় অবশ্য কম কথা হয় এখন, তবুও শাসন সহ ভালোবাসা কম হয়নি। জিমিনের এসএসসি পরীক্ষার আর দেরি নেই। সে পুরোদমে এখন পড়াশোনায় ডুবে থাকে। তাকে একটা কথাই সবসময় মনে করিয়ে দেয় সুগা, যে ভালো রেজাল্ট না করলে বিয়ে ক্যান্সেল। পাগলিটা এই ভয়ে বই নিয়ে ডুবে থাকে। ইয়ঞ্জনের পরীক্ষা শুরু হয়েছে। সে এবার ক্লাস 10-এ উঠবে। ছেলেটার বুদ্ধি বাড়ছে। সকলের সাথে তাল মিলিয়ে চলতে চায় এখন। বড় ভাইগুলোকে দেখে তাদের মতো চলার চেষ্টা করে। সেও স্বপ্ন বোনা শুরু করেছে। মায়ের কাছে জানিয়েছে ডক্টর হবার ইচ্ছে তার। এটা এখনো বাড়িতে কাউকে জানায়নি। সেও সাহস পায় না বলার। মিসেস যিশু স্বামীর পাওয়া অংশ থেকে ছেলের স্বপ্ন পূরণ করার চিন্তা ভাবনা করেছে। জেনিকায় সংসার জীবনে এগিয়ে যাচ্ছে। জেনি ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়ে জানিয়েছে আর পড়বে না। পড়াশোনায় তার ইচ্ছে নেই। বেবি নেবার জন্য উঠে পড়ে লেগেছে সে। মিসেস জিন, মিসেস রোস আর মিসেস যিশু আগের মতো চলাফেরা করে। মিস্টার বুকাম সুযোগ পেলেই বাড়িতে আসেন। এসে ভাইকে সঙ্গ দেন। ইউনো, লিসা, সানা, চ্যানুয়েল নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছে। ইউনো, লিসা সংসার সহ পড়াশোনা চালিয়ে যাচ্ছে। লিসা বাবার বাড়িতে থাকে। ইউনো 1-2 সপ্তাহ পর পর শ্বশুর বাড়িতে যায়, বউয়ের সাথে সময় কাটায়। এভাবে সকলের গত দিনগুলো কেটে যাচ্ছে। নিজের আপন সত্তাকে ধরে রেখে এগিয়ে যাচ্ছে সকলে। আর জাঙ্কুকের পরীক্ষা ছিল। বিকেলের দিকে মাত্র বাড়িতে এলো। শীতের আবহাওয়াটা অনেকটা কমে আসছে। নিজের ঘরে এসে দেখলো তে নেই, হয়তো আয়ের কাছে। মেবে বাইরে এসে ডাকলো, দেখে নিজের ঘরে ঢুকতে ঢুকতে বলে এলো কফি করে আনতে। মাথা ধরেছে তার, প্রচুর চাপ যাচ্ছে। তে ডাক শুনে তৎক্ষণাৎ চলে এসেছে। এসে দেখলো বাইরে জামা কাপড় চেঞ্জ করেছে সে। জিজ্ঞেস করলো, এখন কফি খাবে? দুপুরে খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি বাহিরে। মাথা ধরেছে কফি লাগবে। কাট কাট কথাই তে তাকালো জাঙ্কুকের মুখের দিকে। কেমন শুকনো হয়ে গেছে মুখটা। দেখে গলে গেল সে। এগিয়ে এলো দরজার সামনে থেকে। জাঙ্কুক বিছানায় বসলো। সেও পাশে গিয়ে বসলো। বলল, এত চাপ কেন নিচ্ছ? চাপ একটু কমাও।
একাই চলে আসে, চাপ নিতে হয় না। আবার কবে আছে পরীক্ষা? 11 দিন পর আছে। গোসল করবে? হ্যাঁ। শুনে নিতে উঠে যেতে নিল, জাঙ্কুক আটকে দিল। উঠে দরজা বন্ধ করে এলো, বলল, আগে গোসলের সঙ্গ দে। বলে শুয়ে পড়ে টেকে টেনে নিল। কে আর উচ্চ বাচ্চা করলো না, সে কখনো তা করেও না অবশ্য। অসুস্থ না থাকলে স্বামীকে কখনো ফেরায় না। রাত বাড়তে বাড়তে জাঙ্কুকের গায়ে জ্বর এসে হানা দিল। শরীরে অনেকটা জ্বর উঠেছে, পড়ার শক্তি পেল না। 9টার দিকে উঠে পড়লো, ডেকে ডাকলো। সে নিজের ঘরে পড়ছে। এসেই দেখলো জাঙ্কুককে অনেকটা অস্বাভাবিক লাগছে, চোখ মুখ লাল হয়ে গেছে। হাঁটতে উঠলো সে, তড়িঘড়ি করে বিছানায় বসে থাকা জাঙ্কুকের কাছে এলো, বলল, এই তোমায় এমন লাগছে কেন? জ্বর উঠেছে অনেকটা, বলেই শুয়ে পড়লো। তড়িঘড়ি করে চেক করলো, সত্যি জ্বরে পড়ে যাচ্ছে শরীর। সে তড়িৎ ফার্স্ট এড বক্স থেকে জ্বরের প্রাথমিক অ্যান্টিবায়োটিক গুলো বের করে পানি নিয়ে জাঙ্কুককে উঠতে বলল। জাঙ্কুক উঠে আগে খেয়ে নিল। বলল, মাথায় পানি দিতে হবে মনে হচ্ছে। জাঙ্কুক কোনো কথা বলল না, ভালো লাগছে না তার। বাথরুম থেকে বালতি করে পানি আনলো, মায়ের ঘরে গেল। এরপর কিছুক্ষণ পর ফিরে এলো হাতে পলিথিন টাইপ কাগজ নিয়ে। পিছন পিছন মিসেস জিসু এসেছে, এসে চেক করে বললে, জ্বর তো ভালো আসে এসেছে রে। হ্যাঁ, কি করবো আম্মু? তুই পানি দিতে থাক, আমি বড় বাবুকে ডাকছি, না হলে হসপিটালে নিতে হবে। সম্মতি দিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করতে লাগলো। জাঙ্কুককে ডাকলো, সে ঘুমে না কিন্তু তাকিও না, একটু ঘুরে শুতে বলল। জাঙ্কুক কথা না বলে তাই করলো। মাথা নিচে কাগজটা দিয়ে কাগজের নিচে বালিশ দিল। জাঙ্কুকের শরীরে কম্বলটা ভালোভাবে জড়িয়ে দিল। এরপর বালতির পানিতে কাগজের নিচটা ডুবিয়ে দিল। মগে করে পানি তুলে জাঙ্কুকের কপাল সহ মাথায় পানি দিতে থাকলো। প্রথমে পানি পেয়ে শরীরে কাটা দিল শীতে জাঙ্কুকে। অতিরিক্ত শীত করছে, অসহ্য লাগছে, জ্বরটা খুবই ভয়াবহ রূপ নিয়েছে। পাশে বসে এক হাতে পানি ঢালতে লাগলো, আর এক হাতে জাঙ্কুকের চুলে বিলি কাটতে লাগলো। কপাল সহ মাথায় ম্যাসেজ করলো হাত দিয়ে, বলল, আরাম লাগছে? এতটা জ্বর উঠলো কখন? এসব টেনশনের জন্য হচ্ছে, তুমি টেনশন কমাও তো। জাঙ্কুক উত্তর করলো না। এরই মাঝে মিসেস জিসু আর সুগা এলো। এসে জিজ্ঞেস করলো খুব বেশি জ্বর কিনা। কে জানালো বেশি। পানি ঢেলে দেখ কি হয়, নয়তো ডক্টরের কাছে নিতে হবে। সম্মতি দিল। মিসেস জি ছেলের কাছে এসে বসলেন। মিসেস জিসু এক পাশে বসলেন, সুগা ডিভানে বসলো। অনেকক্ষণ এক নাগারে পানি ঢালতে ঢালতে জ্বরটা নিয়ন্ত্রণে এলো। এছাড়া অ্যান্টিবায়োটিকের জন্য জ্বরটা ছুটলো। তখন শরীর ঘেমে উঠতে লাগলো। জাঙ্কুক জেগেছিল, জানালো তা। চেক করে দেখলো সত্যি অনেকটা ছুটেছে জ্বর। মাদের কাছেও বললো। মিসেস জিন জানালেন আর পানি দিতে হবে না, শরীরটা মুছে দিতে বলে আরো কিছু নির্দেশনা দিয়ে সুগা সহ ওনারা চলে গেলেন। মায়েরা যেতে দরজা বন্ধ করে এলো। কোমর সরিয়ে জাঙ্কুককে উঠতে বললো। জাঙ্কুক উঠে বসলে শরীর থেকে সাতসহ পাতলা সোয়েটার ছিল, তে নিজেই খুলে নিল একে একে। জাঙ্কুক নির্বিকার সামনে বসে তোয়ালে ভিজে পুরো শরীর মুছতে লাগলো। জাঙ্কুক এখন একটু সুস্থতা পেয়ে তের দিকে পূর্ণ দৃষ্টি দিল। তে নিজের কাজে মগ্ন। এতটা দায়িত্ববান হওয়া কবে থেকে শিখলি? আমার দায়িত্ববান স্বামী থেকে শিখেছি। আমার দায়িত্ববান স্বামীকে দেখে শিখে গেছে আপনা আপনি যে নিজের জিনিসের প্রতি কতটা দায়িত্ববান ও যত্নবান হতে হয়, আর তা কতটা ভালোবেসে আগলে রাখতে হয়। জাঙ্কুক হৃদয় জোড়ানো উত্তর পেয়ে প্রশান্তিময় হাসলো মুখ খুলে। তের কপালে চুমু দিয়ে বলল, বড্ড পাকনা হয়েছিস তুই, সেটা কি জানিস? হ্যাঁ জানি। জাঙ্কুক আবার হেসে ফেললো। তের মাথায় আলতো করে চাটি মেরে বলল, আমার বউটা পাকনি হয়েছে। হ্যাঁ, তুই এতে মেরে বলার কি হলো? আর লাগবে না, যা সব গুছিয়ে আয়। কথা না বাড়িয়ে বালতি টালতি নিয়ে গিয়ে বাথরুমে রেখে এলো। একটা পাতলা টি শার্ট দে। এনে হাতে দিলে সে শুয়ে পড়লো। লাইট অফ করে দিতে বললো, ঘুমাবে সে। বন্ধ করে এসে শুয়ে পড়লো। জাঙ্কুক থেকে টেনে বুকে নিয়ে গলায় মুখ গুজে দিল। টের পেল শরীরটা এখনো গরম গরম। মাথা চুলে আঙ্গুল চালাতে লাগলো স্বামী। বলল, শরীর এখনো গরম আছে, সেরে যাবে। উত্তর দিয়ে তের পেট জড়িয়ে ধরলো শক্ত করে। ঘুমানোর চেষ্টা করলো। তে চিত হয়ে শোয়া। অন্ধকার ঘরে দীর্ঘ একটা শ্বাস ফেললো। তাকে থেকে কিছু কথা ভাবতে থাকলো। থাকবে কি করে সে আর কিছুদিন পর থেকে। এভাবে রাত কাটিয়ে যার ভয়কর অভ্যাস হয়ে গেছে। যে স্বামীর আদর ভালোবাসা তার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে, তাকে ছাড়া কি এক একটা দিন রজনী কাটবে তার? এ তো তুষের আগুনের না জ্বলবে অন্তর, যা ঝিকি ঝিকি করে জ্বলে কিন্তু সহজে নেভে না। ভাবতে ভাবতে মাথা ক্যাট করে জাঙ্কুকের কপালে পাশ বরাবর ঠোঁটটাকে কারো চুমু আঁকলো। জাঙ্কুক ঘুমিয়ে গেছে, তার নিঃশ্বাসের গাওয়াটা জানান দিচ্ছে। সে চোখ বুঝলো, ক্ষণিকের দূরত্বটাই যেন সে ধৈর্যশীল হয়।
ঘড়ির সময়ের কাটা ঘূর্ণয়মান তেমন তা ঘুরতে ঘুরতে আরো কয়েকটা সপ্তাহ কাটিয়ে দিল। আর জাঙ্কুকের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে সে একটু রিল্যাক্স মুডে ছিল, কিন্তু সেই রিল্যাক্স মুডে ভাটা পড়লো ভোর 5টার দিকে। ভোর 5টার দিকে আর প্রসব বেদনা শুরু হলো। জেহপের চিৎকারে মিসেস জিন্দা ছুটে এলেন। এসে দেখলেন পানি ভাঙছে। মিসেস রোজ তড়িঘড়ি করে আয়কে এসে আগলে ধরলেন। মিসেস জিন ছেলেকে সান্ত্বনা দিলেন, বাড়ির কোনো চায়ে নর্মাল ডেলিভারির কাজ জানে না। জাঙ্কুককে সুগাকাই জেনি অর্জুন সকলে ছুটে এসেছে। ওরা 3 ভাই ঘরে আর ঢুকলো না। আয়ুর অবস্থা দেখে ভয় পেয়ে গেল। আয়ুর চিৎকার সকলকে নাড়িয়ে তুললো। এদিকে জেহব দিশেহারা হয়ে উঠলো। আয়ুর যন্ত্রণা মাপার ক্ষমতা তার হচ্ছে না, কিন্তু আয়ুর অবস্থা দেখে তার মাথা চক্কর দিচ্ছে। জেনিতে এগিয়ে এসে আয়ুর কাছে বসে পড়লো। মিসেস দিশা আতঙ্কিত স্বরে বললেন, বাবু এখানে হবে না, হসপিটালে নিতে হবে। মিসেস জিনা সেটা ভাবলেন। মিসেস তো সাইকে একের পর এক সাহতে চলেছেন। মিসেস জি তড়িঘড়ি করে ছেলেকে বললেন, জিহো বাবু ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাক। তা শোনা মাত্র 1 সেকেন্ড দেরি করলো না, তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকতে ফোন হাতে নিল। এদিকে মিসেস যিশু সহ তেজিনি প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দিল। এত সকাল বলে অ্যাম্বুলেন্স আসলো 15 মিনিটের মাঝে। এখন কথা হচ্ছে এতগুলো সিঁড়ি ভেঙে আগে নিচে অব্দি নিবে কি করে? এই চিন্তায় মাথা নষ্ট হয়ে গেল। আয় উঠে বসতে পর্যন্ত পারছে না। যেও বাহিরে অ্যাম্বুলেন্সের কাছে থেকে ছুটে এলো। জাঙ্কুকরা নিচে আছে। তারা ডক্টর ঠিক করছে ফোন দিয়ে দিয়ে, সাথে রক্তের সন্ধান করছে ইমার্জেন্সির মাধ্যমে। এসব আগে থেকে কিছুই করা হয়নি। যেহেতু এসে মাদের মুখে সব শুনে 1 সেকেন্ড দেরি করলো না। জিজ্ঞেস করলো, আম্মু কোলে তুলে বেবির সমস্যা হবে? মিসেস জিন, মিসেস রোজ, মিসেস যিশু 3 জন ছেলের দিকে তাকালেন। জেহবের অবস্থা একটু বোঝার চেষ্টা করলেন। ছেলেটা যে আয়কে চোখে হারায়। মিসেস জিন মাথা নাড়িয়ে না উত্তর বোঝালেন। বললেন, কোলে নে। জেহবকে খুব এলোমেলো লাগছে। শোনা মাত্র তৎক্ষণাৎ কোলে তুলে নিল আয়ুকে। আয়ু মূলত ব্যথা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু সহ্য করতে সক্ষম হচ্ছে না। এই যে পিরিয়ড ব্যথা থেকে ভয়ঙ্কর, সহ্য হবে কি করে? আয়ু ব্যথার চোটে জিহপের হাতের বাহু সহ কাঁধ খামচে ধরলো। জিহপের সেদিকে ভুরুক্ষেপ নেই। অতি সাবধানে আয়ুকে নিয়ে বেরিয়ে একটা সিঁড়ি ভেঙে নিচে নামলো। তেজিনি অবাক চোখে চেয়ে রইলো। একটা হবু বাবা ও স্বামী কতটা যন্ত্রণায় আছে এই সময়ে, কতটা চিন্তা হতে পারে এই সময়ে। একজন মানুষ 45 ইউনিট ব্যথা একেবারে সহ্য করতে পারে, আর একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি 57+ ইউনিট ব্যথা সহ্য করেন। এই ব্যথা একসাথে 20টি হাড় ভাঙার ব্যথা থেকেও বেশি হয়। তাহলে প্রসব বেদনা কতটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক ভাবা যায়। হসপিটালে আগে আয়কে নর্মাল ডেলিভারির জন্য নেওয়া হলো। আয়ুর ব্যথা কমই বাড়ছে। জেহবের অবস্থা দেখে 3 ভাই সাপোর্ট হলো, তবু শান্ত হতে পারলো না সে। আয়ুর সাথে এসেছে মিসেস জিন, মিসেস রোজ আর দেব। বাড়িতে রয়ে গেছে মিসেস যিশু আর জেনি, কারণ বাড়িতে মিস্টার নামজনের শরীরের অবস্থা খুব একটা ভালো না। তাকে দেখাশোনার একটা ব্যাপার আছে। নর্মাল ডেলিভারি তো হচ্ছে না। আধা ঘন্টা হয়ে গেল কিন্তু কিছুই হচ্ছে না। এদিকে আয়ুর অবস্থা ক্রমে অবনতির দিকে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে ডক্টর জানালেন রোগী জ্ঞান হারিয়েছে ব্যথা সহ্য করতে না পেরে। জ্ঞান ফিরিয়ে ইমার্জেন্সি সি-সেকশনে নিতে হবে। যে অপশনে সেই মুহূর্তে যা মাথায় এলো বলে দিল, যেটা ভালো হয় করুন, কিন্তু আমার বউকে জলদি সুস্থ করুন, জ্ঞান ফেরান জলদি। জাঙ্কুক, সুগাকাই, মিসেস জিন, মিসেস রোজ সকলে শুধু আল্লাহর নাম নিচ্ছে। আল্লাহকে ডেকে বাচ্চা ও মা সুস্থ থাকার কামনা করছে। কিছুক্ষণের মাঝে আর জ্ঞান ফিরিয়ে সি-সেকশনে নেওয়া হলো। সার্জারি করতে হবে। সব ঠিকঠাক করলো জাঙ্কুকরা। রক্ত সহ বড় ডক্টর আনালো। সকলের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। জিহুক না পারছে স্থির থাকতে, না পারছে মা চাচিদের সামনে প্রকাশ করতে নিজের ভিতরের অস্থিরতা। 1 ঘন্টা পার হয়ে গেছে, কোনো খবর পায়নি তারা। টেনশনে মাথা ছিঁড়ে যাচ্ছে সকলের। আরো কিছুক্ষণ পর একটা নার্স এসে জানালো ছেলে বেবি হয়েছে। বাক্যটি যেন আনন্দের ফোয়ারা ছড়িয়ে দিল সকলের চোখে মুখে প্রাণে। সকলে একসাথে বলে উঠলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ভুললো না কেউ। যেহেতু আনন্দে মাকে জড়িয়ে ধরে চোখের পানি নীরবে ছেড়ে দিয়ে এতক্ষণ পর নিজের বাবা হওয়ার সুখ আনন্দে প্রকাশ করে দিল। তার অস্থির হৃদয়কে সে মায়ের কাছে প্রকাশ করতে চাইলো। সকলের মুখে তৃপ্তিময় হাসি, চোখে টলমল পানি। আনন্দে তাদের কান্না চলে আসছে। জীবন মিলা এই প্রথম ছোট ছোট হাত পা মুখওয়ালা অতিথি এলো। আনন্দ হবে না? সকলের কত শত ইচ্ছে প্রকাশ করেছিল। সব কি ভুলে গেলে চলবে? তারা মামা, চাচা, ফুপু, চাচি নিয়ে কতটা ঝগড়া করেছিল।
লাগলো। মিসেস জেন কেঁদে দিয়ে ছেলেকে আগলে ধরলেন। আনন্দের মুহূর্তে তিনি নিশ্চুপ হয়ে গেছে। এই মুহূর্ত প্রকাশ করার মতো না, এই মুহূর্ত অনুভব করার মতো। কতটা আনন্দ হয় একজন মা বাবা যখন নাতি নাতি দাদা দাদি হয়। এটা বোধহয় সেই সকল দাদা দাদিরাই বোঝে কতটা আনন্দের হয়। মিসেস জেন দাদি হয়ে গেলেন। এটাই যেন তিনি বিশ্বাস করতে পারছেন না। ছেলেকে তুলে বললেন, আব্বু আমি দাদি হয়ে গেছি। যে হোক ঠোঁটে প্রশান্তের হাসি ফুটিয়ে মাথা উপর নিচ বার কয়েক ঝাঁকিয়ে হ্যাঁ উত্তর বোঝালো। জাঙ্কুক আনন্দে মৃত চেঁচিয়ে বলে উঠলো, এই ভাই তুমি বাবার আমি চাচু হয়ে গেছি। যে হোক ভাইয়ের দিকে ফিরে একই ইঙ্গিতে একই ভাবে উত্তর করলো। সুগাকা একসাথে জোড়া কথা বলে উঠলো, ভাই ভাতিজা চলে এসেছে আমাদের পরিবারে। আবারও একই ভাবে উত্তর করলো জেহব। সাথে সাথে তিন ভাই জেহবের উপর ঝাঁপিয়ে পড়লো। জেহব হেসে তিন ভাইকে আগলে ধরলো। আনন্দ যেন কানায় কানায় পূর্ণ হতে লাগলো। মিসেস জিন মিসেস রোজ পান ভরে দেখলেন। ওরা তিন ভাই জড়িয়ে ধরে একসাথে সব বলে উঠলো, অভিনন্দন 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 ভাই, তুমি বাবা হয়েছো। তোদেরও অভিনন্দন, তোরা চাচু হয়েছিস। বলতে তিনজন ছেড়ে আমায় খাসলো। ওরা ছাড়তে এবার তেজা বলে উঠলো, তা শুনে জাঙ্কুক আহত হলো। আনন্দের মুখটা তৎক্ষণাৎ পান ছুটে মুখে ধারণ করলো। বউ তার আনন্দে আটখানা হয়ে বড় ভাইয়ের বুকে গিয়ে পড়ে বলে উঠলো, এই বড় ভাইয়া আমি ফুপু হয়ে গেছি। হ্যাঁ, সকল ছানাপোনাদের একমাত্র ফুপু তুই। জাঙ্কুকটা শোনা মাত্রই মুখটা ফাটা বেলুনের মতো করে চুপসানো ভাব ধরে আহত স্বরে বলে উঠলো, দ্যাটস নট ফেয়ার ভাই, আমার ছানাপোনাদের অন্তত ফুপু বানিয়ে দিও না, ওরা মায়ের অভাবে ভুগবে। এই জন্য বলেছিলাম এইসব আউল ফাউল বুনটুনের সাথে বিয়ে দিয়ে দিও না, যত সব। বলে মুখটা শুটকি মাছের মতো করে শুকিয়ে চুর করে ফেললো। আর সকলে জাঙ্কুকের অবস্থা ও কথা শুনে দম ফাটা হাসিতে মত্ত হলো। মিসেস রুথ হাসতে হাসতে সাবধানে বানিয়ে দিলেন, এটা হসপিটাল। একে তো লজ্জা পেল, সাথে জাঙ্কুকের অবস্থা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড়। সুগাকার হাসতে হাসতে জাঙ্কুকের দুই পাশ থেকে কাজ জড়িয়ে বগল দাবা করলো। জাঙ্কুকের হাসি সহ্য করতে পারছে না, সেটা যেন জলা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। সে কটমট নজরে কিবির করতে লাগলো তের দিকে তাকিয়ে। মনে মনে আওড়ালো, ফাজিল একটা, ফুপু হবার শখ দেখো। থাক ভাই আর দুঃখ প্রকাশ করিস না, পাবলিক তোর অবস্থা দেখলে হাসতে হাসতে সইতে হবে। তুই তো ছানাপোনাদের মাই হবে, হ্যাপি। আবার হাসলো সকলে। তুই কি করবে বুঝছে না, তার লজ্জা লাগছে প্রচুর। জাঙ্কু কিরমির করে উঠলো সুগার উপর। ভালোই মজা লাগছে তোদের না? বিশ্বাস কর সেই মজা লাগছে। সুগার কাটা খায় নুনে ছিটে দেওয়া উত্তর শুনে আরো দাও দাও করে জ্বলে উঠলো জাঙ্কুক। আর সে আগুনে যেন তেকে জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দেবে ভাবটা এমন তার। আয়ে এবং বাবুকে কেবিনে শিফট করার পর সকলকে দেখার সুযোগ করে দেওয়া হলো। সকলে কেবিনে ঢুকে বাবুকে দেখে আনন্দে আটখানা হয়ে গেল। একের পর এক করে সকলে কোলে নিয়ে আদর করতে লাগলো বাবুকে। আজ 5 দিন পর আয়ু এবং তাদের ছেলে জিহনকে নিয়ে জেহব সহ জাঙ্কুক, সুগা এবং তে এলো। জেহব সেদিনই বিকেলে মিষ্টি বিলিয়েছে ছেলে হবার খুশিতে। এছাড়া ছেলের দোয়া চেয়ে অনেক টাকা ফকির এতিমখানায় ও মসজিদে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় সহ ভবিষ্যৎ দোয়া নিয়েছে। বাড়িতে খুশি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। 3 দাদি সহ 2 দাদা আনন্দে আহ্লাদে আটখানা। তাদের নাতিদের সাথে খেলার বয়স হয়ে গেল, ভাবা যায়। মিস্টার নামজন ও মিস্টার বুকাম আজ প্রথম দেখছেন জিহনকে। মিসেস জিসু জেনি আর ইউজুনেরা হসপিটাল থেকে দেখে এসেছিল। আইকে সোফায় বসানো হয়েছে। জিহন বাড়িতে এসেছে তের কোলে চড়ে, ঢুকেছে তের কোলে চড়ে। ফুপুকে যেন খুব বেশি পছন্দ হয়েছে তার। একমাত্র ফুপুর কোলে থাকতে সে আনন্দ বোধ করে। সকলে তার কত হাসাহাসি। জাঙ্কুক যদি কোলে নেয় যে এরা নিয়ে গালে গাল লাগাবে অমনি চেঁচাতে লেগে যায় সে। তখন তে দেখে শুরু করে ঝগড়া। গত দিনগুলোর মাঝে বেশ কয়েকবার এমন হয়েছে। জিহন চাচু দাঁড়িয়ে খুবই বিরক্ত বোধ করে। তের কোল থেকে 2 দাদা দেখে বলে উঠলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে মুচকে হাসলো। মিসেস জিন এবার তের থেকে নিলেন, নিয়ে মিস্টার নামজনের কাছে এগিয়ে গেলেন। বললেন, কোলে নাও তোমার প্রথম ছেলের ঘরে প্রথম প্রদীপ। মিস্টার নামজন আমায় খাসলেন, হাত বাড়িয়ে দিতে বললেন। মিসেস জিন মিস্টার নামজনের হাতে নাতিকে দিলেন। আহ কি সুন্দর। মিস্টার নামজন আনন্দে আমায় খাসলেন, বলে উঠলেন, আমার দাদু। প্রশান্তিময় হাসলো সকলে। জিহন দাদুর কোলে চড়তে পেরে বোধহয় অতি আনন্দিত হলো। ফোকলা দাঁতে হাসি রেখা টানলো গোলমোলো গালে। মার্বেলের ন্যায় ডাগর ডাগর চোখ দিয়ে দাদুকে দেখছে। মিস্টার নামজন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সকলে মুগ্ধ হয়ে দেখছে দাদু আর নাতিকে। মিস্টার বুকাম পাশে থেকে হাত বাড়িয়ে কোলে তুলে নিলেন। প্রথমে চুমু আঁকলেন। এই দাদুকেও বোধহয় তার প্রচুর পছন্দ হলো। কোলে উঠতেই হাত পা নাড়াতে লাগলো। এই 5 দিনের মনে হচ্ছে বড় হয়ে গেছে অনেকটা। একে একে সকলে জিহনকে নিয়ে মেতে উঠলো।